সময়টা ছিল 1966 সালের জানুয়ারি মাস। চারিদিক তখন ঘন কুয়াশায় ঢাকা। এর মধ্যে একটি বিশেষ বিমান ধীরে ধীরে এসে নামলো দিল্লি বিমানবন্দরে। বিমানটি মাটি ছোঁয়ার পর সেখান থেকে বের করে আনা হলো নিথর একটি মৃতদেহ। সেটি আর কারো নয়, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। দেহটি ছিল বেশ ছোট এবং মুখটি দেখাচ্ছিল শান্ত, কিন্তু তাতে ছিল এক গভীর ক্লান্তির ছাপ। তাকে স্বাগতম জানাতে বিমানবন্দরে এসেছিলেন তার পরিবারের সদস্যরা, উচ্চপদস্থ সরকারি আমলা, নেতা এবং সংবাদ মাধ্যমের বহু লোক। দেহের কাছে পৌঁছানোর পরেই সবাই এক মুহূর্তের জন্য যেন স্তম্ভিত হয়ে গেল, কারণ সবাই যা দেখলো তা স্বাভাবিক ছিল না। শাস্ত্রীর শরীরটি যেন নীল হয়ে আছে, আর মুখেও সেই মৃত্যুর ছাপ স্পষ্ট। বিশেষ করে তার কপালের দুপাশে দেখা যাচ্ছিল সাদা সাদা ছোপ বা দাগ। একজন সদ্য প্রয়াত মানুষের এমন অস্বাভাবিক চেহারা দেখে উপস্থিত সকলের মনেই গভীর সন্দেহ আর চাপা উদ্বেগ সৃষ্টি হলো। বিমানবন্দরে এই দৃশ্য দেখার পরেই শাস্ত্রীজির পরিবারের লোকজনের মনে বহু প্রশ্ন ভিড় করতে শুরু করে। তাদের চিন্তা স্বাভাবিক ছিল, মৃত্যুর পর একজনের চেহারা এমন অদ্ভুত হতে পারে কেন? তিনি তো সুস্থ শরীর নিয়েই তাসখণ্ডে গিয়েছিলেন এবং মৃত্যুর আগের রাত পর্যন্ত বাড়িতে ফোনও করছিলেন এবং কথাও বলছিলেন। তাহলে মাঝরাতে কি এমন ঘটলো যে তার জীবন চলে গেল? আর কেনই বা তার শরীর ও মুখমণ্ডল নীল হয়েছিল? তারা নানান প্রশ্ন তুলেছিলেন, কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে সব সন্দেহ উড়িয়ে দিয়ে একটি ঘোষণা করা হলো, আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে শাস্ত্রীজি মৃত্যুবরণ করেছেন। ঠিক কি হয়েছিল সেদিন তার সাথে? আপাত নিরীহ মানুষটি কি সত্যি হৃদরোগের শিকার হয়েছিলেন, নাকি এর পেছনে ছিল অন্য কোনো রহস্য? শাস্ত্রীজির মৃত্যুর রহস্য জানার আগে তার রাজনৈতিক জীবন সম্পর্কে সময়ের চাকা ধরে আর একটু পেছনে যাওয়া দরকার। শাস্ত্রীজির শৈশব থেকেই তার মধ্যে রাজনীতির প্রতি এক গভীর আগ্রহ এবং দেশাত্মবোধ লক্ষ্য করা যায়। তার এই আবেগ মূলত দেশের স্বাধীনতা সংগ্রাম এবং মহাত্মা গান্ধীর আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। তার এই আবেগ কোনো ক্ষমতা দখলের ইচ্ছা ছিল না, বরং ছিল গভীর দেশপ্রেম এবং মানুষের প্রতি সহানুভূতি। দারিদ্রতার মধ্য দিয়ে শৈশব কাটানোর কারণে তিনি সাধারণ মানুষের কষ্ট বুঝতে শিখেছিলেন, যা তাকে জনসেবার ইচ্ছা জাগিয়ে তোলে। মাত্র 16 বছর বয়সে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের ডাকে তিনি গভীরভাবে অনুপ্রাণিত হন। দেশমাতার আহ্বানে তিনি এক মুহূর্ত দেরি না করে স্কুলের পড়াশোনা পর্যন্ত ছেড়ে দিয়ে সরাসরি স্বাধীনতা সংগ্রামে যোগ দেন। ব্রিটিশ বিরোধী ভারতীয় জাতীয়তাবাদী প্রতিষ্ঠান কাশী বিদ্যাপীঠে পড়াশোনা দ্বারা তার আদর্শ আরো দৃঢ় হয়ে ওঠে। তার রাজনীতিতে আসার মূল প্রেরণা ছিল স্বাধীনতা অর্জন এবং দেশের দরিদ্র মানুষের উন্নতি। এভাবেই ছোটবেলা থেকে তিনি প্রমাণ করেছিলেন যে নরম স্বভাবের আড়ালে তার মধ্যে ছিল দেশের জন্য কাজ করার এক অদম্য সাহস ও দৃঢ় সংকল্প। ভারত স্বাধীনতার পর শাস্ত্রীজি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র, যিনি নৈতিক ও নীতির এক মুহূর্ত প্রতীক ছিলেন। উত্তরপ্রদেশের পুলিশ মন্ত্রী থাকাকালীন তিনি ভিড় নিয়ন্ত্রণের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ নেন। ভিড় নিয়ন্ত্রণ করার জন্য তিনি পুলিশের হাতে অস্ত্রের পরিবর্তে জল পিস্তলের ব্যবহারের মতো মানবিক ধারণা চালু করেন, যা পরিবর্তনের প্রতি তার গভীর আদর্শের পরিচয় ছিল। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তার এই কাজে মুগ্ধ হয়ে তাকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রেলমন্ত্রী হিসেবে যোগদানের আহ্বান জানান এবং নেহরুজির কথা মতো তিনি মন্ত্রী পদে নিযুক্ত হন। কিন্তু শাস্ত্রীজির এই রেলমন্ত্রী হিসেবে আনন্দের ছিল না, কারণ 1956 সালের আগস্ট মাসে অন্ধ্রপ্রদেশের মেহবুবনগরে একটি ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে, যেখানে 100 জনেরও বেশি মানুষ মারা যান। সেই সময় রেলমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এই দুর্ঘটনার নৈতিক দায়িত্ব নিজের কাঁধে নিয়ে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাছে পদত্যাগপত্র জমা দেন। তবে নেহরু তার পদত্যাগপত্র গ্রহণ করেননি, বরং তিনি শাস্ত্রীজির প্রতিশ্রুতি এবং নেতৃত্বকে বিশ্বাস করে তাকে পদত্যাগপত্র ফিরিয়ে নিতে রাজি করেন। কিন্তু এখানেই শেষ নয়। দুঃখজনকভাবে মাত্র কয়েক মাস পরে 1956 সালের নভেম্বরে আর একটি হৃদয় বিদারক রেল দুর্ঘটনা ঘটে। এবার তামিলনাড়ুর আরিয়ালুরে, যার ফলে 100 জনেরও বেশি লোকের প্রাণহানি ঘটে। বারবার এই রেল দুর্ঘটনা এবং মানব জীবনের উপর এর ভয়াবহ ক্ষয়ক্ষতিতে গভীরভাবে প্রভাবিত হয়ে শাস্ত্রীজি আবারও প্রধানমন্ত্রীর কাছে দ্বিতীয়বারের মতো পদত্যাগপত্র জমা দেন, কারণ তিনি জনসেবায় জবাবদিহিতা এবং দায়িত্বশীলতার গুরুত্বের উপর জোর দিয়ে তা দ্রুত গ্রহণের জন্য অনুরোধ করেন। এই মর্মান্তিক ঘটনার পর শাস্ত্রীজি এক মুহূর্ত দেরি না করে দায় স্বীকার করে নেন এবং আবেগপ্লাবিত হয়ে পদত্যাগ করেন। নেহরু তার এই নৈতিক চরিত্র ও বিশ্বাসের প্রতি অঙ্গীকারের প্রশংসা করে বলেছিলেন, লাল বাহাদুরের চেয়ে ভালো আর কেউ নেই, যিনি সর্বোচ্চ সততা এবং তার আদর্শের প্রতি অঙ্গীকারবদ্ধ। পদত্যাগ করার পর শাস্ত্রীজি দীর্ঘ ছুটি নেননি। 1957 সালে তিনি প্রশাসনে পুনরায় যোগদান করেন এবং একের পর এক গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। প্রথমে পরিবহন
পরিবহন ও যোগাযোগ মন্ত্রী হিসেবে তিনি জনগণ ও জিনিসপত্র সুষ্ঠুভাবে পরিচালনা করার মাধ্যমে নিজের প্রশাসনিক দক্ষতা প্রমাণ করেন। এরপর বাণিজ্য ও শিল্প মন্ত্রী হিসেবে দেশের বাণিজ্য ও শিল্পের উপর মনোযোগ কেন্দ্রীভূত করেন। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব আসে 1961 সালে, যখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। তার অন্যতম প্রধান লক্ষ্য ছিল সরাসরি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা। দেশের এই দীর্ঘস্থায়ী সমস্যা সমাধানের জন্য এবং ভারত সরকারের মধ্যে ন্যায় বিচার ও সততা নিশ্চিত করার জন্য তিনি দুর্নীতি প্রতিরোধ কমিটি পর্যন্ত গঠন করেন। আর এভাবেই শাস্ত্রীজি তার প্রতিটি পদক্ষেপ রেখে গেছেন এমন এক নেতৃত্বের দৃষ্টান্ত, যেখানে পদ এবং ক্ষমতার চেয়ে উপরে স্থান পায় ব্যক্তিগত সততা এবং জনগণের প্রতি অঙ্গীকার। তার জীবনের নীতি আজও প্রতিটি জনপ্রতিনিধির জন্য এক শিক্ষণীয় আদর্শ। যখন ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু 29শে মে 1964 সালে মারা যান, তার মৃত্যু হঠাৎ ঘটায় দেশে এক গভীর রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়। তিনি ছিলেন এমন এক স্বাধীন ভারতের স্থপতি ও প্রথম প্রধানমন্ত্রী যিনি প্রায় 17 বছর ধরে দেশ চালিয়েছিলেন। তার মৃত্যুর পর তৎকালীন কংগ্রেস দলে কে প্রধানমন্ত্রী হবেন তা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। নেহরুর মতো অভিজ্ঞ ও জনপ্রিয় নেতার অনুপস্থিতিতে দল এবং দেশ উভয় এমন একজন নেতার খোঁজ করছিলেন যিনি একদিকে দলকে ঐক্যবদ্ধ রাখতে পারবেন, অন্যদিকে দেশের নেতৃত্ব দিতে পারবেন দায়িত্বের সঙ্গে। ঠিক তখন নেহরুজির মৃত্যুর পর প্রধানমন্ত্রী পদের জন্য দুটি নাম সামনে আসে, মোরারজি দেশাই ও লাল বাহাদুর শাস্ত্রী। এই মোরারজি দেশাই ছিলেন একজন কঠোর, শৃঙ্খলবদ্ধ এবং আত্মবিশ্বাসী রাজনীতিবিদ, তবে তিনি কিছুটা কঠিন প্রকৃতির ছিলেন এবং দলের মধ্যে সর্বজন্য গ্রাহ্য ছিলেন না, মানে তিনি সবার কাছে গ্রহণযোগ্য বা মান্য ছিলেন না। আর অন্যদিকে লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন নম্র, শান্ত, সৎ ও দলের মধ্যে অত্যন্ত গ্রহণযোগ্য একজন নেতা। তাছাড়াও তিনি নেহরুজির অত্যন্ত আস্থাভাজনক একজন প্রিয় মানুষ ছিলেন এবং বহু গুরুত্বপূর্ণ মন্ত্রী পদে কাজ করেছিলেন, যেমন রেলমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ইত্যাদি। ঠিক ওই সময় কংগ্রেস দলের সভাপতি ছিলেন কে কামরাজ। তিনি ছিলেন এক বিচক্ষণ ও দূরদর্শী নেতা। তিনি কামরাজ প্ল্যান নামে একটি পরিকল্পনার মাধ্যমে কংগ্রেস দলের নতুন নেতৃত্ব আনার প্রক্রিয়া শুরু করেন। নেহরুর মৃত্যুর পর কামরাজ মনে করেন যে লাল বাহাদুর শাস্ত্রী এমন একজন নেতা যিনি দলের ভাঙন না ঘটিয়ে সবাইকে একসাথে রাখতে পারবেন এবং জনসাধারণের আস্থা অর্জন করতে পারবেন। তারপর তিনি শাস্ত্রীজিকে সমর্থন করেন এবং অন্যান্য সিনিয়র নেতারাও তার সঙ্গে একমত হন। তারা মনে করেন একজন শান্ত, ধৈর্যশীল, সৎ এবং অভিজ্ঞ ব্যক্তি প্রধানমন্ত্রী হলে দেশের জন্য ভালো হবে। তাই কংগ্রেস পার্টির ভেতরে জোরালো সমর্থনের ভিত্তিতে লাল বাহাদুর শাস্ত্রীকে প্রধানমন্ত্রী পদের জন্য নির্বাচিত করা হয়। সব আলোচনার শেষে 2 জুন 1964 সালে লাল বাহাদুর শাস্ত্রী ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তার শপথ নেওয়ার পর দেশের মানুষ অনেকটাই স্বস্তি পায়, কারণ তারা বুঝতে পারে দেশের নেতৃত্ব সঠিক মানুষের হাতে এসেছে। শাস্ত্রীজি প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দেন। বিশেষ করে 1965 সালের পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় তিনি সাহস ও দৃঢ়তার পরিচয় দেন এবং জয় জওয়ান জয় কিষান এই ঐতিহাসিক স্লোগানটি দেন, যা আজও ভারতবাসীর মুখে মুখে শোনা যায়, যা আজও বিখ্যাত। এবার যদি আমরা আসল ঘটনায় যাই, তাহলে দেখতে পাই যে শাস্ত্রীজি প্রধানমন্ত্রী হওয়ার 1-2 বছরের মধ্যেই তার মৃত্যু ঘটে, তাও আবার রাশিয়ার তাশখণ্ডে, যেখানে তিনি একটি বিশেষ চুক্তি স্বাক্ষরিত করার জন্য গিয়েছিলেন। অর্থাৎ সেই সময় ভারত পাকিস্তানের যুদ্ধ সমাপ্তি ঘটার জন্য সেখানে গিয়েছিলেন, আর সেখানে মধ্যরাত্রে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। শান্তি চুক্তির 24 ঘন্টা কাটতে না কাটতেই এলো মৃত্যুর খবর। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই রাত্রে তার সাথে কি এমন ঘটেছিল এবং কেন তার পরিবার ময়না তদন্তের জন্য দাবি তুলেছিল এবং কেনই বা সেই দাবি বাতিল করা হলো? আসুন তাহলে সেই সত্যের কাছাকাছি যাই, যা আজও কেউ জানতে পারেনি শাস্ত্রীজির মৃত্যুর ঘটনা নিয়ে। সাল 1964, ভারত তখন সদ্য স্বাধীনতার স্বপ্ন থেকে জেগে উঠেছে। স্বাধীনতার 17 বছর পেরিয়েছে, কিন্তু দেশ তখনও অস্থির, অনিশ্চিত, উত্তাল সময়ের মধ্যে দিয়ে চলছে। প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মৃত্যুতে শূন্য হয়েছিল দেশের নেতৃত্বের আসন। সেই সময়ে দায়িত্ব নেন এক শান্ত স্বভাব, সৎ ও বিনয়ী মানুষ। তিনি আর কেউ নন, লাল বাহাদুর শাস্ত্রী। তিনি ছিলেন সংযমী, সরল কিন্তু দৃঢ়চেতা। ছোটখাটো গড়নের মানুষটি ছিলেন সত্যিকারের এক জননেতা। কিন্তু তিনি যখন দেশের দায়িত্ব নিলেন, তখন ভারত যেন চারদিক থেকে ঘিরে ছিল অন্ধকার মেঘে। 1962 সালে চীনের সঙ্গে যুদ্ধ ইতিমধ্যেই দেশকে ক্লান্ত করে তুলেছিল। সীমান্তে তখনও মাঝে মাঝেই শোনা যাচ্ছিল গুলির শব্দ এবং বারুদের গন্ধ। এরই মধ্যে পাকিস্তানও যুদ্ধ ঘোষণা করে বসে 1965 সালে। একদিকে যুদ্ধের দামামা, অন্যদিকে খাদ্য সংকট, অর্থ অভাব। দেশ তখন বিপর্যয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। কিন্তু শাস্ত্রী হার মানেননি। তিনি দেশের মানুষকে একটাই কথা বলেছিলেন, জয় জওয়ান জয় কিষান। যুদ্ধের ময়দান হোক বা চাষের জমি,
দুই দিক থেকেই লড়াই চালিয়ে যাচ্ছিল ভারত। অবশেষে বহু রক্তক্ষয়ী সংঘর্ষের পর পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়। দুই দেশের মধ্যে শান্তি চুক্তির প্রস্তাব ওঠে। নিরপেক্ষ স্থান হিসেবে ঠিক করা হয় তাশকান্দ, তখনকার সোভিয়েত ইউনিয়নের একটি শহর। 1966 সালের জানুয়ারির ঠান্ডা হাওয়া, সোভিয়েত ইউনিয়নের শহর তাশকান্দ তখন বরফে ঢাকা। ভারত পাকিস্তান যুদ্ধের পর শান্তি আলোচনার জন্য সেখানে গেছেন দুই দেশের নেতা, লাল বাহাদুর শাস্ত্রী ও আইয়ুব খান। হাতে হাত রাখেন শান্তির প্রতীক হিসাবে। চারপাশে তখন শান্তির হাসি, কূটনৈতিক সৌজন্য আর সংবাদ মাধ্যমের ফ্ল্যাশ লাইটে ভরে ওঠে গোটা সম্মেলন কক্ষ। প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী তিনি তখন সাফল্যের সঙ্গে তাশকান্দ চুক্তি স্বাক্ষর করেছেন। দীর্ঘ আলোচনার পর অবশেষে 10 জানুয়ারি দুপুরে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হয়। ভারতের জয়, কিন্তু শাস্ত্রীজির মনে কোনো উল্লাস নেই, কেবল শান্তির স্বস্তি। সেদিন সন্ধ্যাবেলা চুক্তি শেষে তিনি হোটেলে ফিরে আসেন। থেকেছিলেন দাচা নামের একটি সরকারি অতিথিশালায়। দিনভর বৈঠক ও চাপের পর ক্লান্ত ছিলেন তিনি, তবু তিনি সকলের সঙ্গে হাসি মুখে কথা বলেছিলেন। সোভিয়েত নেতৃবৃন্দ, পাকিস্তানের প্রতিনিধি, ভারতীয় সংবাদকর্মী সকলেই দেখেছিলেন শান্ত প্রশান্ত সেই মানুষটিকে। দিনভর ব্যস্ততার পর সেদিন রাতের খাবার তিনি খুবই সাধারণভাবে খেয়েছিলেন। খিচুড়ি, দই আর অভ্যাস মতো এক গ্লাস গরম দুধ, এটিই ছিল তার নিয়মিত রাত্রির খাদ্য। রাতের খাবারের পর তিনি নিজের কক্ষের ছোট্ট টেবিলে বসে কিছু সরকারি নথি পড়ছিলেন। কাজ শেষ করে তিনি ফোন করেন নিজের বাড়িতে, অর্থাৎ দিল্লিতে। ওপারে ছিলেন তার স্ত্রী ললিতা দেবী ও ছেলে অনিল শাস্ত্রী। তিনি হালকা গলায় বললেন, আজ এক অদ্ভুত মানুষের সঙ্গে দেখা হলো তাশকান্ডে। দেশে ফিরলে বলবো, শুনে তোমরা হয়তো অবাক হবে। তার কণ্ঠে ছিল শান্তি, সন্তুষ্টির ছোঁয়া, কিন্তু একটা অদ্ভুত রহস্য যেন লুকিয়ে ছিল সেই কথার মধ্যে। ফোন রেখে তিনি জানলার পাশে গিয়ে বাইরে তাকান। বরফ পড়ছে, আকাশ নিস্তব্ধ। সেদিন রাতে শাস্ত্রীজির মুখে হাসি ছিল, চোখে ক্লান্তি, কিন্তু মনে প্রশান্তি। রাত গড়িয়ে যায়, সময় তখন প্রায় রাত 1:20। অচানক তার কক্ষ থেকে এটি হালকা শব্দ শোনা যায়। তার ব্যক্তিগত সহকারী রামনাথ তৎক্ষণাৎ দৌড়ে যান তার ঘরে। দেখেন শাস্ত্রীজির শ্বাসকষ্ট হচ্ছে, তিনি বুকে হাত দিয়ে কাতরাচ্ছেন। তিনি স্পষ্ট কণ্ঠে বললেন, ডাক্তারকে ডাকো, খুব ব্যথা হচ্ছে। তৎক্ষণাৎ শাস্ত্রীজির ব্যক্তিগত ডাক্তার আর.এন. চুগকে ডাকা হয়, কিন্তু ডাক্তার আসার কয়েক মিনিটের মধ্যেই তিনি নিঃশব্দে চলে যান, অর্থাৎ প্রাণ ত্যাগ করেন। রাত 1:32 ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সারা হোটেলে তখন হইচই পড়ে গেছে। সোভিয়েত কর্মকর্তারা, ভারতীয় প্রতিনিধি দল সকলে ছুটে আসেন। কেউ কেউ চোখের জল লুকাতে পারেন, কেউ বিশ্বাসই করতে পারছিলেন না কয়েক ঘন্টা আগে যে মানুষটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন তিনি এখন আর নেই। সকালে খবর পৌঁছে দিল্লিতে, ভারত স্তব্ধ হয়ে যায়। আকাশবাণী ঘোষণা করে ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী তাশকান্ডে প্রয়াত হয়েছে। পরদিন তার দেহ নিয়ে আসা হয় দিল্লিতে। দিল্লি বিমানবন্দরে তখন হাজার হাজার মানুষ, চোখের জল, হাতে ত্রিবর্ণ পতাকা। কিন্তু শাস্ত্রীজির পরিবার যখন তার দেহ দেখেন, তখন তাদের মনে জন্ম নেয় এক ভয়ানক প্রশ্ন। তার ছেলে অনিল শাস্ত্রী ও স্ত্রী ললিতা দেবী লক্ষ্য করেন শরীর জুড়ে নীলচে দাগ, ঠোঁট ফুলে আছে, গলার পিছনে ও পেটে কাটা দাগ, যেন কেউ ময়না তদন্ত করেছে। অথচ সরকার বলছে ময়না তদন্ত হয়নি, এবং সরকার থেকে জানানো হয় শাস্ত্রীজির হঠাৎ হৃদরোগের কারণে মৃত্যু হয়েছে। কিন্তু রহস্যের সূচনা এখানেই নয়। ডাক্তার চুগ বলেন, মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত শাস্ত্রীজি পুরোপুরি সুস্থ ছিলেন। তার মধ্যে হৃদরোগের কোনো লক্ষণই দেখা যায়নি। তাশকান্দ সফরের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি ছিলেন সম্পূর্ণ স্বাভাবিক। তাহলে কিভাবে হঠাৎ এত বড় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি? আরো অদ্ভুত ঘটনা ঘটে পরে, যখন ডাক্তার চুগ ও ভৃত্য রামনাথ, যারা এই মৃত্যুর প্রত্যক্ষ সাক্ষী, তারা 1977 সালে তদন্ত কমিশনের সাক্ষ্য দেন। তারা বলেন, সেই রাতে ঘরে থাকা দুধের থার্মোফ্লাস্কটি ছিল সন্দেহজনক। শাস্ত্রীর পরিবারের দাবি ছিল প্রতিদিন যেমন অভ্যাস মতো দুধ খেতেন, সেদিনের দুধেই নাকি কিছু মেশানো ছিল। ডাক্তার চুগ নিজেও বলেছিলেন তিনি সেই থার্মোফ্লাস্কটি টেবিলে রেখেছিলেন, কিন্তু শাস্ত্রীর মৃত্যুর পর যখন ঘরটি খোলা হয়, সেই থার্মোফ্লাস্কটি অদৃশ্য হয়েছিল। এমনকি লাল বাহাদুর শাস্ত্রীর ব্যক্তিগত ডায়েরিও উধাও হয়েছিল। দুধের পাত্র, ডায়েরি, এমনকি ঘরের খানসামাও পরবর্তীতে গ্রেপ্তার হন, কিন্তু কিছুদিনের মধ্যেই ছাড়া পেয়ে নিরুদ্দেশ হয়ে যান তিনি। তার হদিশ আজও পাওয়া যায়নি। তারপর যা ঘটেছিল তা যেন এক নিখুঁত ক্রাইম থ্রিলারের মতো। যে দুই মানুষ সত্যটা জানতেন, ডাক্তার চুগ ও রামনাথ, তারা দুজনেই অল্প কিছুদিনের মধ্যে রহস্যজনক ভাবে মারা যান। একজন সড়ক দুর্ঘটনায়, অন্য যেন অস্বাভাবিক ভাবে। এ যেন একে একে সব সাক্ষীকে মুছে দেওয়ার মতো। লাল বাহাদুর শাস্ত্রীর স্ত্রী ললিতা দেবী বারবার সরকারের কাছে অনুরোধ করেছিলেন, আমাকে সেই খানসামারের সঙ্গে দেখা করতে দিন, কিন্তু পুলিশ জানায়
জানায় তিনি আর নেই, কোথায় গেছেন জানা যায়নি। তদন্ত কমিশন রিপোর্টও প্রকাশ করা হয়নি। বছরের পর বছর কেটে গেছে, রহস্য আরো গভীর হয়েছে। আরো এক করুণ অধ্যায়, শাস্ত্রীর দুই ছেলে অনিল শাস্ত্রী ও সুনীল শাস্ত্রী পরবর্তীকালে রহস্যজনক ভাবে মারা যান, যেন পুরো পরিবারই এক অদৃশ্য ছায়ার আওতায় পড়ে গেছে। এত প্রশ্ন, এত অসঙ্গতি, একটি মৃত্যুকে ঘিরে যেন তৈরি হয়েছে এক অজানা ষড়যন্ত্রের গোলকধাঁধা। শাস্ত্রীদের মৃত্যুর পর বহু বছর পেরিয়ে গেছে, তবুও তার পরিবার তিনজন প্রধানমন্ত্রীকে চিঠি লিখে অনুরোধ করেছেন যেন তাসখণ্ডের গোপন ফাইলগুলো প্রকাশ করুন, কিন্তু আজও সেই ফাইলগুলোর রহস্য উন্মোচিত হয়নি। ফাইলগুলি আজও গোপন শ্রেণীতে তালাবদ্ধ। এই রহস্যই অনুপ্রেরণা জাগিয়েছিল পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে, যিনি 2019 সালে নির্মাণ করেন এক আলোচিত চলচ্চিত্র দ্য টাস্কান্ড ফাইল। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় সেই ছবি, যেখানে প্রশ্ন তোলা হয় একজন সত্যিকারের দেশ নায়কের মৃত্যু কি সত্যি প্রাকৃতিক ছিল, নাকি তা ছিল এক ঠান্ডা মাথার রাজনৈতিক হত্যা। আজও সেই উত্তর অজানা। তাসখণ্ডের সেই রাত ইতিহাসের পাতায় শুধু একটি ঘটনা নয়, একটি রহস্য, একটি নীরব প্রহেলিকা। ভারতের এক সৎ নিরীহতার নেতা, যিনি দেশকে যুদ্ধের পর শান্তির পথে ফিরিয়ে এনেছিলেন, তার মৃত্যু যেন চিরকাল ঢাকা রইল প্রশ্নের পড়তে পড়তে। কেন, কিভাবে, কারা? তাসখণ্ডের সেই বরফ ঢাকা রাতে আজও নিঃশব্দ ফিস করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।